ক্লাস 12 তোমাদের রোগ স্বাস্থ্য চ্যাপ্টারের বা স্বাস্থ্য রোগ চ্যাপ্টারের যেটা আজকে 4th ক্লাস। আগের দিনকে আমরা ম্যালেরিয়ার লাইফ সাইকেল সম্বন্ধে জেনেছি বা তাদের মশক চক্র মনুষ্য চক্র কীভাবে ঘটে এবং তাদের লাইফ সাইকেলের যে দশাগুলো সেগুলো সম্বন্ধে ডিসকাশন করেছিলাম। আশা করি সেখানগুলো প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে বা প্রত্যেকেই পড়ে নিয়েছো। যদি পড়া না হয়ে থাকে আমি বলবো প্রত্যেকেই কিন্তু সিরিয়াসলি কিন্তু রেডি করো। তার কারণ হয়তো প্রত্যেক বলবে প্রত্যেক ক্লাসেরই হয়তো প্রত্যেক স্যারই হয়তো চাপ দিচ্ছেন বা রেডি হচ্ছে। তো যাই হোক, প্রত্যেকটা সাবজেক্টও যেমন ভাইটাল, এই সাবজেক্টটাও ভাইটাল, সেটা ধরে নিয়েই কিন্তু তোমরা আগাও। কারণ আমি এগুলো রেডি করার সাথে সাথে তোমাদের কোশ্চেন এবং তার অ্যান্সার রেডি করে নিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো। সেই জন্য বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো দ্রুত রেডি হতে থাকো। আর আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না, অর্থাৎ তোমরা বুঝতে পারছো কি না বা পারছো না, যে অন্তত মিনিমাম এটুকু রিপ্লাই দাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি জানতে পারবো যে হ্যাঁ সবারই শেষ হয়ে গেছে এবং তোমরা দেখেছো এবং রেডি করেছো। তা হয়তো বইটই নিয়ে অনেক সমস্যা আছে, চেষ্টা করো বইগুলোকে কালেক্ট করে নেওয়ার এবং যত পারো দ্রুত সেগুলোকে রেডি করার চেষ্টা করো। এবং যখন সামনাসামনি ক্লাস নিতে পারবো সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যাক, বিপদ তাড়াতাড়ি কেটে যাক, আবার আমরা স্বাভাবিক লাইফে ফেরত আসি, সেটাই আমি এক্সপেক্ট করবো। তা প্রত্যেকেই সেটা প্রার্থনা করো যেন দ্রুত তাড়াতাড়ি বিপদ থেকে আমরা মুক্ত পাই। তা স্বাস্থ্য রোগ চ্যাপ্টারে তোমাদের যেটা আজকের ডিসকাশন আছে, আমি কতগুলো জিনিস লিখে রেখেছি এখানে, যে এরপরে যে রোগগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে যেটা ফার্স্ট আমাদের আলোচনা আছে সেটা অ্যাকচুয়ালি আছে আমাদের ফাইলেরিয়াসিস। অর্থাৎ অ্যাকচুয়ালি ফাইলেরিয়াসিস কাকে বলে? তা এই ফাইলেরিয়াসিস আমরা একটা একটা করে রোগ নিয়ে আলোচনা করবো, তাদের 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ফাইলেরিয়াসিস অ্যাকচুয়ালি ফাইলেরিয়াসিস এটা একটা কৃমি ঘটিত রোগ, যেটাকে বলা মাইক্রোফাইলেরিয়া কৃমি। তা কৃমিটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাংককটি। ঠিক আছে? তার কারণ কি না, এটা একটা কৃমি, গোল কৃমি, যার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাংককটি। সাধারণত এটা গোলকৃমি পর্যায়ের মধ্যে পড়ে, অর্থাৎ তোমরা 11-এ পড়েছো নিশ্চয়ই, মনে আছে গোলকৃমি ফিতাকৃমি পার্থক্য বা সেখানে পড়েছিলে। তো মাইক্রোফাইলেরিয়া হচ্ছে একটা গোলকৃমি, সেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, এগুলো প্রত্যেকে কিন্তু বিজ্ঞানসম্মত নাম কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবে, কারণ কারণ জানতে চাইলে এটাই হচ্ছে কারণ। তাহলে উচেরিয়া ব্যাংককটি একটা গোলকৃমি, যেটা মাইক্রোফাইলেরিয়া বলা হয় যাদেরকে। তা সেই কৃমির আক্রমণের জন্য মানুষের ক্ষেত্রে ঘটে এই ফাইলেরিয়াসিস রোগ। 2 নম্বরে কোশ্চেন পড়ে, ফাইলেরিয়াসিস বলতে কি বোঝো? তাহলে তোমাকে কারণ দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে যে একটা গোলকৃমি ঘটিত রোগ এবং যার জন্য যে রোগ লক্ষণগুলো প্রকাশ পায় বা মানুষের শরীরে যে রোগ লক্ষণগুলো প্রকাশিত হয় তাকে এক কথায় বলা হচ্ছে ফাইলেরিয়াসিস। তা এটা রোগ সংক্রমণ কি করে ঘটে? তা সাধারণত এই রোগের মুখ্য পোষক হচ্ছে মানুষ এবং গৌণ পোষক হচ্ছে মশা। মশা বলতে কি না, কিউলেক্স মশা। সাধারণত আমাদের চারপাশে যে মশাগুলো কমনলি কামড়ায় সেগুলো হচ্ছে কিউলেক্স মশা। তাই কিউলেক্স মশকি, অ্যাকচুয়ালি মশা তো হয় না, মশা কামড়ায় না, মশকি। তাই কিউলেক্স মশকি যখন কোনো আক্রান্ত ব্যক্তির দেহ থেকে রক্ত পান করে তখন তার দেহে থাকা এই মাইক্রোফাইলেরিয়া একদম ক্ষুদ্র সাপের মতন দেখতে, মানে সাপের মতন মিনস এটা মাইক্রো মিলিমিটার, কিন্তু দেখতে সাপের মতন। তো সেই মাইক্রো মিলিমিটার যুক্ত এই লার্ভাগুলো রাত্রিকালীন অবস্থায় যখন মানুষের শরীরে এরা রক্ত পান করে তখন রক্তের প্রান্ত দেশে এরা চলে আসে লসিকা বাহে। এই লসিকা বাহে মাইক্রোফাইলেরিয়ার লার্ভাগুলো অবস্থান করে। ফলে এই মাইক্রোফাইলেরিয়া রক্ত যখন পান করে মশারা, তখন এই মাইক্রোফাইলেরিয়ার লার্ভাটা তাদের মশার কর্ফে চলে যায়। ক্রফে যাওয়ার পরেতে যখন তারা সুস্থ কোনো ব্যক্তিকে আক্রমণ করে তখন সেই সুস্থ ব্যক্তির দেহের মধ্যে চলে যায় এবং ফার্স্ট যে কী করে রক্তের মধ্যে তারা বসবাস শুরু করে দেয় এবং এই রক্তের দ্বারা বাহিত হতে হতে চলে যায় তারা লসিকা বাহে, একদম রক্তের প্রান্ত দেশে, যে সেখানে তারা কী করে না, জীবনচক্র সম্পন্ন করে। তা জীবনচক্র সম্পন্ন করার জন্য এই সময় এরা বড় হতে থাকে এবং এরা কয়েকটা লার্ভা দশায় উপনীত হয়।
ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ মানে ফার্স্ট ইনস্টার দশা, সেকেন্ড ইনস্টার দশা, থার্ড ইনস্টার দশা দিয়ে পরিণত লার্ভায় পরিণত হয়। এই পরিণত লার্ভায় পরিণত হয়ে তারা আকৃতিতে খুব বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তারা কী করে না, তারা সেখানে রক্তবাহী লসিকা বাহুগুলোতে অবস্থান করে এবং লসিকা বাহুগুলোকে অবরুদ্ধ করে দেয়। ফলে কি হয় না, যেসব জায়গায় লসিকা বাহু বেশি আছে বা লিম্ফ গ্ল্যান্ড বেশি আছে সেই সব জায়গায় এদের সংক্রমণ লক্ষ্য করা যায়। ফলে লসিকা বাহুগুলো ফুলতে থাকে এবং আকৃতিতে মোটা হতে থাকে। ফলে কি হয় না, সেই স্থানগুলো ফুলে যায়। সেই জন্যই এই রোগটার অপর নাম হচ্ছে গোদ রোগ। ঠিক আছে, তা রোগ লক্ষণ কি হয় অ্যাকচুয়ালি, সেই স্থানগুলো ফুলে যাওয়ার জন্য হাত পাগুলো মোটা হয়ে যায়। ফলে হাতের অংশ, পায়ের অংশ, স্পোটাম পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ভালভা বা জনিক দেশ, স্তনগ্রন্থি, বগল, কুঁচকি প্রভৃতি স্থানেতে যেখানেই লসিকা বাহু বেশি আছে এবং লিম্ফ গ্ল্যান্ড বেশি আছে সেখানেতেই এরা অবস্থান করে এবং আকৃতিতে ফুলতে থাকে। যে আকৃতিটা বড় আকার হয় এবং হাত পাগুলো মোটা হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস রোগ, অর্থাৎ এক কথায় স্লিপল বা হাতি পা রোগ। হাতির পায়ের মতো মোটা হয়ে যায় বলে এই রোগ লক্ষণটার নাম হয়েছে স্লিপল রোগ। এটা হচ্ছে রোগ লক্ষণ। রোগ নির্ণয় কী করে করা হয়, অ্যাকচুয়ালি এটা আইসিটি একটা টেস্ট কিট আছে, যেটা ফাইলেরিয়াসিস টেস্ট কিট, তার দ্বারা এটাকে টেস্ট করা যায়। আইসিটি ফাইলেরিয়াসিস টেস্ট কিট বলা হয়, তার যেটা এটা করা হয় দিয়ে সাধারণত যেটা রোগ দমন, সাধারণত কিছু আর্সেনিক প্রিপারেশন যুক্ত মলিকিউল দিয়ে এগুলোকে ওষুধ খাওয়ালে এই কৃমিগুলো মারা পড়ে। কিন্তু যখন রোগ সংক্রমণ খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এটা কমে না। এটা আগেকার দিনে দেখবে সাধারণত আফ্রিকান কান্ট্রিতে বা সাধারণত আমাদের এখানে দেখবে অনেক ভিখারি যখন ভিক্ষা করতে আসে দেখবে হাত পাগুলো মোটা হয়। তো এটা হচ্ছে ফাইলেরিয়াসিস অ্যাটাক হয় এবং যখন সুস্থ কোনো মশা ওই ব্যক্তির দেহকে কামড়াবে তখন তার দেহ থেকে আবার সুস্থ মানুষের দেহে চলে যায়। তা এটাই হচ্ছে এদের। আর কিছু তোমার ওষুধ আছে যেটা অ্যান্টিমোনিয়াল প্রিপারেশন বা আর্সেনিক প্রিপারেশন, হেট্রাজান, তো এই সকল প্রিপারেশন খেলে অনেক সময় কৃমিগুলো মারা পড়ে। এটাই হচ্ছে প্রতিকার। আর প্রতিকারের ক্ষেত্রে বলতে গেলে আর একটা যেটা বলতে হয় প্রতিরোধ। তা মশার ক্ষেত্রে বলেছে যে মশার শত্রু মশারি, বা মশারি খাটিয়ে শুতে হবে, ওডোমোস, যাতে মশা না জন্মাতে পারে তার যা যা প্রিপারেশন নেওয়া সেগুলো আমাদেরকে নিতে হবে যাতে করে মশা না কামড়ায়। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মূল জিনিস। তা আমি এই যে রোগগুলো তোমাদের আছে এখান থেকে কতগুলো জিনিস আমি প্রশ্ন দেখবে দিয়ে রেখেছি, তো সেগুলো করবে যে মুখ্য পোষককে, গৌণ পোষককে এবং তাদের একটু লাইফ সাইকেল আমি আলোচনা করে দিচ্ছি। যদি এখান থেকে লাইফ সাইকেল পড়ে না কিন্তু তাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে এলিফ্যান্টিয়াসিস কাকে বলে, 2 নম্বরের দেবে কোশ্চেন দেওয়া আছে। আর এখানে আর একটা কথা বলে দিই যে যারা ফাইলেরিয়াসিস আক্রান্ত হয় তাদের ওই যে টেস্ট কিটের যারা যখন ব্লাড নেওয়া হয় পরীক্ষার জন্য তাদের রাত্রিকালীন বা মধ্যরাত্রিতেই কেন নেওয়া হয়, কারণ এদের মারাত্মক পরিযান দেখা যায় শরীরে। কারণ দিনের বেলায় মানুষ যখন সক্রিয় আছে বা ঘুম জেগে আছে তখন কিন্তু এরা ভিতরের যে লসিকা বাহুগুলো আছে সেখানে চলে যায়। রাত্রিকালীন অবস্থায় যে মানুষ যখন ঘুমোচ্ছে তখন কিন্তু এরা প্রান্ত দেশের লসিকা বাহুগুলোতে চলে আসে এবং প্রান্ত দেশগুলোতে এলে এই রাত্রিকালীন ঘুমন অবস্থায় ব্লাড নিলে তবেই এদের এগুলোকে জীবাণুগুলোকে দেখা যায়, নাহলে দেখা যাবে না। তার কারণ এরা পরিযান করে রাত্রিকালীন অবস্থায়, এরা একদম প্রান্ত দেশে চলে আসে এবং তখন কি হয় না, মশা কামড়ালে যাতে তার শরীরে চলে যেতে পারে। এবং এদের যে এই ধরনের সার্কাডিয়ান রিদিম দেখা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ সার্কাডিয়ান রিদিমে এরা যেহেতু সূর্য তো দেখতে পাচ্ছে না দেহের, মানুষের দেহে অবস্থান করে, কিন্তু এরা এই বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে, যে মানুষের অ্যাক্টিভিটিসের ওপর বায়োলজিক্যাল মেনটেন করে নেয় এবং সেই জন্য তারা একটা দেহ থেকে আরেকটা দেহে ছড়িয়ে পড়তে পারে। যাই হোক, আমরা ফাইলেরিয়াসিস নিয়ে করলাম, ডিসকাশন করলাম। এরপরে যেটা আমরা চলে আসবো টিনিয়াসিস, অ্যাসকেরিয়াসিস। তা অ্যাসকেরিয়াসিসের ক্ষেত্রে আমাদের আর একটা ক্লাস রাখবে লোকস্বাস্থ্যের ক্ষেত্রে, কারণ একদিনে শেষ হবে না এটা। এরপরে চলে আসবো আমরা অ্যাসকেরিয়াসিস। Ascaris actually Ascaris lumbricoides.
অ্যাসকারিস লুম্বিকয়েডিস অর্থাৎ যেটা গোল কৃমি মানুষের পেটে জন্মায়, তা অ্যাসকারিস লুম্বিকয়েডিস COIDS, তা এই অ্যাসকারিস লুম্বিকয়েডিসের যে কৃমি, গোল কৃমি মানুষের দেহে প্রবেশ করে মানুষের দেহে তারা কিন্তু এই রোগ সংক্রমণটা ঘটায়, এবং অ্যাসকারিস লুম্বিকয়েডিসের ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অ্যাসকারিয়াসিস। তাই একই প্রশ্ন করে 2 নম্বরে, অ্যাসকারিয়াসিস বলতে কি বোঝো, ঠিক আছে, বা অ্যাসকারিসের জীবাণুর নাম কি? তাহলে অ্যাসকারিস লুম্বিকয়েডিস নামক গোল কৃমি, বা আমাদের নিমাটোহেলমিনথিস পর্বের অন্তর্গত বা নিমাটোডা পর্বের অন্তর্গত, সেটা বলে দেবে। তাই এদের রোগ সংক্রমণ অ্যাকচুয়ালি কি করে হয়? তা অ্যাসকারিস রোগ সংক্রমণ এদের সাধারণত মুখ্য পোষক হচ্ছে মানুষ, কিন্তু গৌণ পোষক এদের নেই। তা মানুষ যখন কোনো জায়গায় মল ত্যাগ করে, ফাঁকা স্থানে মল ত্যাগ করে, তখন এই কৃমির যে ডিম মানুষের অন্ত্রে বসবাস করে, সে মানুষের মলের দ্বারা এটা বেড়ে যায়। দিয়ে সাধারণত কি হয়, বর্ষাকালে সাধারণত ফাঁকা স্থানে মল ত্যাগ করলে, বা গ্রামের দিকে এখনো ফাঁকা স্থানে সব জায়গায় মল ত্যাগ করে, সেই সব জায়গায় কি হয়, এই ডিমগুলো মানুষের মানে জলের দ্বারা বাহিত হয়ে পুকুর, খাল, বিল প্রভৃতি স্থানে ঘুরে বেড়ায়, বা যেখানে এখনো কৃষিক্ষেত্রে মানুষের মলকে ব্যবহার করা হয়। তা স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন আসবে যে মানুষের মল কোথায় এখনো সার হিসাবে ব্যবহৃত হয়? তা মানুষের মল সার হিসাবে সাধারণত দেখবে কলকাতার দিকে যেসব খাটা পায়খানা আছে, যে সেখান থেকে মল তুলে দেখবে কৃষি জমিতে দিয়ে দেওয়া হয়। তা সেই সব লোক আছে, এটা শুনতে হয়তো খারাপ লাগবে ঠিকই, যে আমাদের দেশ ডেভেলপ হলেও কিন্তু এইসব জায়গায় এখন আমরা হাইজিনিক হতে পারিনি। তাই গ্রামের দিকে মানুষ এখনো ফাঁকা জায়গায় মলত্যাগ করে, বা কোনো পুকুরের ধারে বা মাঠের জমিতে যেখানে সবজি চাষ হচ্ছে, তা সেখান থেকে সবজি কি হয় অ্যাকচুয়ালি বাজারে আসে। তা এই কৃমির ডিমগুলো এই সবজির খাঁজে আটকে যায়, ফলে যখন আমরা বাজার থেকে শসা নিয়ে এলাম, আমরা মাটাং করে ভাঙলাম, খেয়ে নিলাম, অথবা গাজর বেশ দেখতে খুব মোটা, গাজরের যে খাঁজগুলো থাকে, এই গাজরের খাঁজের মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাসকারিস লুম্বিকয়েডিসের ডিম মারাত্মকভাবে মানুষের শরীরে চলে যায়। এই তখনই কি হয়, মানুষের শরীরে চলে যায়, এবং এই ডিমগুলোর মধ্যে থাকা যে কৃমি, অর্থাৎ এদের একদমই বলা হচ্ছে তোমার যে স্টেজটা অ্যাকচুয়ালি তোমার জীবনচক্রের একটা দশা আসার পর যে কাইটিন নির্মিত খোলক তৈরি করে এরা র্যাবডিটিফর্ম লার্ভা দশায় উপনীত হয়। সেই র্যাবডিটিফর্ম লার্ভা যুক্ত খোলকটা তোমাদের বইয়েতে দেখবে ছবি দেওয়া আছে, খেয়াল করবে, এইভাবে থাকে। এই র্যাবডিটিফর্ম লার্ভা দশাটা মানুষের পেটে চলে যায়, গেলি কি হয় না, এই কাইটিন খোলকটা পাকস্থলীতে এনজাইম দ্বারা গলে যায়, গেলি এই কৃমি কিন্তু মানুষের শরীরে বা পাকস্থলীতে কিন্তু এরা বেরিয়ে আসে, ঠিক আছে। কিন্তু এদের পরিযান বা রোগ সংক্রমণের কথা তো বললাম কিভাবে মানুষের শরীরে আসে, এছাড়া কিন্তু ধুলোবালি দ্বারা আসতে পারে, কারণ অনেক সময় এরা বায়ুতে উড়ে বেড়ায়, ঠিক আছে, এতটাই হালকা হয়, ফলে কি হচ্ছে, মানুষের শরীরে নাক মুখ দিয়ে প্রবেশ করে যায়, পাকস্থলীতে চলে যেতে পারে। কিন্তু এদের লাইফ সাইকেল খুব মারাত্মক, আমি সেই লাইফ সাইকেলটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত যেসব জায়গায় সবজি টবজি থেকে মানুষের দেহে প্রবেশ করলো, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, র্যাবডিটিফর্ম লার্ভা দশাই হচ্ছে সংক্রমণকারী দশার নাম, সেটা রোগ সংক্রমণের ক্ষেত্রে বলে দিলাম। রোগ লক্ষণ কি আগে বলে নিই, রোগ লক্ষণ কি হয় অ্যাকচুয়ালি। সাধারণত কৃমি হলে যেসব রোগ লক্ষণ দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে হলে বা বয়স্কদের ক্ষেত্রে, কৃমি হলেই সাধারণত কমন কিছু রোগ লক্ষণ আছে, মানে মুখ দিয়ে লাল পড়া ঘুমন্ত অবস্থায়, ঘুমের ঘরে ভুল বকা, দাঁত কিরকির করা বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। সাধারণত রুগ্ন শরীর, অর্থাৎ শরীর কিন্তু সুস্থ হবে না, কারণ যেহেতু অন্ত্র থেকে এরা পুষ্টিরস শোষণ করে খেয়ে নেয়। পেটে অবস্ট্রাকশন দেখা যাবে, অর্থাৎ যন্ত্রণা হবে, ঠিক আছে। এবং অনেক সময় খাবার পরে ঢেকুর ওঠে, জলের মতন ঢেকুর ওঠে, এবং অনেক সময় ঢেকুরের সাথে এই কৃমিগুলো বেরিয়ে আসতে পারে, মলের মাধ্যমে বেরিয়ে যায়, আকৃতিতে বড় হয়। নিশ্চয়ই অ্যাসকারিস লুম্বিকয়েডিস তোমরা 11-এ দেখেছো, ক্লাসে তোমাদের দেওয়া আছে, মেল ফিমেল এদের আলাদা আলাদা হয়, মানুষের অন্ত্রেই বসবাস করে, এবং খুব মারাত্মক। অনেক সময় কারো কারো শরীর থেকে 30-40টা বমির মাধ্যমে বেরিয়ে আসে, বলে পেটে কেঁচো হয়, যেগুলো বলে দেখবে অ্যাকচুয়ালি কেঁচো আকৃতিরই দেখতে হয়। তা যাই হোক, তার রোগ লক্ষণ এটা খুব মারাত্মক। এবার সাধারণত রোগ লক্ষণে যেটা আর একটা দেখা যায় এদের কৃমির ক্ষেত্রে, যে এদের কিন্তু পরিযান ঘটে। সাধারণত এরা যখন মানে লাইফ সাইকেলটা বলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আরো। তা মানুষের অন্ত্রে যাওয়ার পরে এই কৃমিটা কি করে, একদম মাইক্রো মিলিমিটারে অবস্থান করে, ফলে তখন কি করে, মানুষের ভিলাই থেকে পাকস্থলীর প্রাচীর ভেদ করে রক্ত ভাই চলে আসে,
এই রক্তবাহিতে চলে আসার পর এরা কিন্তু রক্তে পরিযান করে। এই রক্ত দ্বারা বাহিত হওয়ার পর হৃৎপিণ্ড হয়ে চলে আসে ফুসফুসে, ফুসফুসে আসার পর অ্যালভিওলায় স্তরে এসে এবং এই অ্যালভিওলাই ভেদ করে চলে আসে শ্বাসনালীতে এবং এই সময় এরা এখানেতে 2 থেকে 3 দিন অবস্থান করে এবং এই অবস্থান করার সময় এরা খোলস ত্যাগ করে, 2 বার খোলস ত্যাগ করে এবং বড় আকার ধারণ করে এবং এই সময় মানুষের একটা জ্বর হয় এবং ফুসফুসে কাশি হয় এবং এটা কি বলা হচ্ছে লোবার্স নিউমোনিয়া বা নিউমোনিয়ার মধ্যে জ্বর দেখা যায়, তো এটাকে বলা হয় লোবার্স নিউমোনিয়া। আর এই সময় এরা শ্বাসনালী দ্বারা উঠে এসে আবার গলবিলে চলে আসে এবং গলবিল থেকে আবার তারা চলে যায় পাকস্থলীতে, যে তারা পাকস্থলীতে যে অন্ত্রে স্থায়ীভাবে বসবাস করে এবং এই পরিযান করার সময় অনেক সময় মস্তিষ্কেও এরা চলে যেতে পারে, সেখানে অবস্ট্রাকশন সৃষ্টি করতে পারে, সেরিব্রাল সিস্টিসার্কোসিস দেখা যেতে পারে, এর জন্য হয় ফিতাকৃমির জন্য সেরিব্রাল সিস্টিসার্কোসিস দেখা যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে যে মাঝে মাঝে চক্কর খেয়ে পড়ে যাওয়া, চোখে মুখে জাল পড়া, এগুলো কিন্তু কৃমির জন্য দেখা যেতে পারে। তা যাই হোক, এটা রোগ লক্ষণের ক্ষেত্রে বললাম। লোবার্স নিউমোনিয়া কাকে বলে নোটসে দেওয়া আছে, দেখবে বা পাবে তোমরা এগুলো। রোগ নির্ণয় সাধারণত টুলস পরীক্ষা করে বা মল পরীক্ষা করে এদের ডিম পাওয়া যায়, সেখান থেকে নিয়ে করা যায়। প্রতিকার কি? সাধারণত হাত মুখ ফ্রেশ করে ধুয়ে নেওয়া, নখ কাটা, স্বাস্থ্যবিধি মেনে চলা, কয়েক প্রণালী ঠিক রাখা, খাবার বাজার থেকে নিয়ে আসার পর তাকে ঠিকঠাক করে ফুটিয়ে খাওয়া এবং ফাঁকে বেরোলে মাস্ক পরা যাতে করে ডিম টিম না ঢুকতে পারে এবং সর্বোপরি বাচ্চাদের ক্ষেত্রে বেশি কৃমির আক্রমণ হয়, তার কারণ মাটি টাটি খায়, তারা হাত দিয়ে এটা ওটা খেয়ে ফেলে, যে কারণে কৃমির সংক্রমণ দেখা যায়। তা তোমরা যাই হোক, রোগ নিয়ন্ত্রণ কি করে করবে। এবং এখানে আর একটা কথা বলে দিই, যখন এরা শ্বাসনালী মানে বমির সাথে উঠে আসে, তাই এরা অনেক সময় কি করে না, গলবিল দিয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে গলবিল থেকে এবং যে অবস্ট্রাকশন সৃষ্টি করে, এটা কি বলা হয় একটোপিক অ্যাসকারিয়াসিস। এটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক সময় এরা কি করে না, আমাদের পেটেতে কিন্তু ছিদ্র করে দেয়, অর্থাৎ অন্ত্রে ঘা সৃষ্টি করে দেয়, সেখান থেকে অ্যাপেন্ডাইটিস দেখা যেতে পারে, পেরিটোনিয়ালসিস দেখা যেতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দেখা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। আর লোফার সিনড্রোম কাকে বলে বা অ্যাসকারিস নিউমোনিয়া কাকে বলে, এটা 2 নম্বরে লেখানো আছে, তোমরা সেখান থেকে রেডি করে নেবে। আর হলে সাধারণত যেটা হয়, অ্যান্টিক্রিমির যে ওষুধ হয়, সাধারণত নোয়ামস বা এটাকে বলা হচ্ছে অ্যালবেন্ডাজল মলিকিউল, সেই জাতীয় ওষুধ খেলে কিন্তু সেরে যায়। এর সাথে সাথে আমি যেটা আলোচনা করবো আজকে, তোমাদের টিনিয়াসিস, অর্থাৎ এক কথায় পিনিয়া সোডিয়ামের জন্য যেটা ঘটে। তাহলে অ্যাসকেরিয়াসিসের ক্ষেত্রে রোগ নির্ণয় এবং প্রতিকারের কথা আমরা জানলাম এবং আমরা চলে আসবো এরপরেতে টিনিয়াসিস। টিনিয়া সোডিয়াম এটা সাধারণত ফিতাকৃমি, টিনিয়াসিস কারণ হচ্ছে টিনিয়া সোডিয়াম। ফিতাকৃমির জন্য আমাদের ঘটে। আর ফিতাকৃমিরা সাধারণত যেটা হয় যে এদের যৌন দৃঢ়তা নেই, অর্থাৎ একই দেহে পুং এবং স্ত্রী জননতন্ত্র অবস্থান করে। এদের ক্ষেত্রে কিন্তু মুখ্য পোষক মানুষ, গৌণ পোষক কিন্তু শূকর অথবা গরু। তার কারণটা কি? 11 তোমাদের ক্লাসিফিকেশন পড়াতে যে যখন ফিতাকৃমি পড়েছিলাম তখন দুটো কথা বলেছিলাম, মিজলি পর্ক আর মিজলি বিফ। সাধারণত যে সকল মানুষেরা গরুর মাংস খায় তাদের ক্ষেত্রে সাধারণত পিনিয়া সোডিয়াম এই যে প্রজাতিটা, তাদের ক্ষেত্রে মিজলি বিফ অর্থাৎ মিজেল আকারে তাদের মাংসপেশিতে অবস্থান করে কৃমিটা এবং অসিদ্ধ মাংস খাওয়ার সাথে সাথে তাদের কী হয়, পেটে চলে আসে এবং সেখান থেকে তারা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। অর্থাৎ এদের যে হেক্সাকান ভ্রূণ বা যেটাকে ব্লাডার ওয়ার্ম বলা হয়, বা এক কথায় এদের লার্ভা দশার যেটা নাম হচ্ছে, মানে সংক্রমণকারী দশার নাম হচ্ছে অঙ্কোস্ফিয়ার, সেই অঙ্কোস্ফিয়ারটা কিন্তু পেটে এসে তারা ডেভেলপ করে। আর একটা হয় মিজলি পর্ক, সাধারণত যারা শূকরের মাংস খায় তাদের ক্ষেত্রে কিন্তু মিজলি পর্ক দেখা যায়। তাই সংক্রমণটা কি করে ঘটে? সাধারণত যেসব মানুষ রোগাক্রান্ত তারা যখন ফাঁকে মলত্যাগ করে, সাধারণত শূকর তারা মানুষের মল ভক্ষণকারী প্রাণী, তাদের দেহে সরাসরি চলে যায়, অথবা গরু যখন ঘাস খায় সে মল থেকে ডিমগুলো বেরিয়ে এসে সেখানে পড়ে এবং সেখান থেকে ঘাসের মাধ্যমে তাদের পেটে চলে যায়। পেটে যাওয়ার পরে কি করে না, এদের পাকস্থলী ভেদ করে চলে যায় মাংসপেশিতে। এই মাংসপেশিতে যাওয়ার সময় এদের যে ডিম দশা, সেটা আমি একটু আলোচনা করে নিই, গুরুত্বপূর্ণ এখানটা। তাই এখানে অ্যাকচুয়ালি এদের কি হয়, জাইগোট থেকে মরুলা ব্লাস্টুলা হয়ে একদম চলে আসে এদের একটা ভ্রূণ দশা।
সেই ভ্রূণ দশাটা দেখতে হয় এদিকে বলা হেক্সাকান ভ্রূণ, অর্থাৎ 6টা এরকম হুক থাকে, সেই জন্য নাম হচ্ছে হেক্সাকান ভ্রূণ। তোমাদের বইয়েতে দেখবে ছবিগুলো দেওয়া আছে। তা এখান থেকে এসে কী করে না ব্লাডার ওয়ার্ম তৈরি করে, অর্থাৎ এখানে স্পোলেক্স তৈরি করে, এটাকে বলা হয় স্পোস্প্রোলেক্স, অর্থাৎ মস্তিষ্কটা এখান থেকে বড় হতে শুরু করে, ঠিক আছে। দিয়ে কি করে আস্তে আস্তে এই ব্লাডার ওয়ার্মটা এই স্পোলেক্স থেকে আস্তে আস্তে স্পোলেক্স তৈরি হয়ে যায়, অর্থাৎ এরকম বড় আকার। অর্থাৎ মাথায় কি থাকে, একটা রস্টেলাম থাকে, চোষক থাকে, তার চারপাশে হুক থাকে, এবং সেই হুকগুলো দ্বারা কি করে না পাকস্থলী গাত্রদেশে ছিদ্র সৃষ্টি করে, সেখান থেকে রস শোষণ করে থাকে। তা এই যে ডিম দশা থেকে তাদের পরিণত, অর্থাৎ এই অঙ্কোস্ফিয়ারে পরিণত হয় ওই প্রাণীর পাশ এতে যাওয়ার পরেতে, অর্থাৎ মরুলা জাইগোট, মানে জাইগোট মরুলা ব্লাস্টুলা, তা থেকে হেক্সাকান ভ্রূণ, তা থেকে প্রোস্পোলেক্স হয়ে তারা অঙ্কোস্ফিয়ারে পরিণত হয়। এই অঙ্কোস্ফিয়ারটাই কিন্তু হচ্ছে মানুষের সংক্রমণকারী দশা, ফলে মাংসপেশিতে যেয়ে তারা অবস্থান করে, এবং এই মাংসপেশিতে অবস্থান করার সময় তাদের নাম বললাম মিসলি পর্ক আর মিসলি বিফ। তা বইটা লক্ষ্য করবে তোমাদের এখানে একটা পূর্ণাঙ্গ কৃমির ছবি দেখানো আছে। তা এদের দেহে অ্যাকচুয়ালি গঠন বা সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই, কীভাবে তাদের প্রজননটা হয়, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তা এদের অ্যাকচুয়ালি দেহে, অর্থাৎ পিতাকৃমি যখন তোমাদের 11-এ পড়েছিলাম তখন তোমাদের আলোচনা করেছিলাম, তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাই এদের দেহে যে গঠনটা থাকে অ্যাকচুয়ালি, অর্থাৎ একটা মস্তক, খন্ডে খন্ডে ভাগ থাকে, বলা প্রোগ্লোটিড। দেহে 3 ধরনের প্রোগ্লোটিড হয়, একটা মস্তক বা রস্টুলাম থাকে এখানেতে, চোষক, তারপর থাকে গ্রীবা অঞ্চল, এখান থেকেই তোমার শুরু হয়ে গেল অপরিণত প্রোগ্লোটিড, তারপরে পরিণত প্রোগ্লোটিড। এই পরিণত প্রোগ্লোটিড থাকে এদের প্রজননকারী দশা। এখানে কি হয় অ্যাকচুয়ালি জরায়ু থাকে, তোমাদের ছবি আছে দেখবো আলাদা করে। এই জরায়ু থেকে এখানেতে অ্যাকচুয়ালি কি হয় জনিটা থাকে, এবং এই চারপাশে থাকে এদের শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে শুক্রাণু নির্গত হয়ে শুক্রাণু উৎপাদনকারী নালীর দ্বারা বাইরে বেরিয়ে আসে, এসে আবার এই জরায়ুর মধ্যে প্রবেশ করে যায়, এবং এখান দিয়ে চলে যায় দেহের ভিতরে। এখানে থেকে স্পার্মাথিকা, সেখানে স্পার্ম সঞ্চিত থাকে, এবং জরায়ুর মধ্যে থাকে ডিম। ডিমগুলো বড় হয়, হয়ে কী করে না তারা পরিণত হয়ে গোটা দেহটাই ডিমে ভর্তি হয়ে যায়, তখন এগুলোকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লোটিড। গ্র্যাভিড মানে ডিম ভর্তি, এগুলি হচ্ছে গ্র্যাভিড প্রোগ্লোটিড। এই গ্র্যাভিড প্রোগ্লোটিডগুলো কী হয় দেহ থেকে খসে খসে যেতে থাকে, আবার এখান থেকে নতুন প্রোগ্লোটিড তৈরি হতে থাকে, এই মলের মাধ্যমে বেরিয়ে যায়, এবং তখনই মানুষের সংক্রমণ ঘটে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর রোগ নির্ণয় কী করে করা হবে, তো মুখ্য পোষক গৌণ পোষকের কথা বললাম, অঙ্কোস্ফিয়ার গঠন কী করে হয় সেটাও বলে দিলাম। এদের পুংজনতন্ত্র, স্ত্রীজননতন্ত্র, পরে পাতে তোমাদের দেখবে গুরুত্বপূর্ণ ছবি আছে। অ্যাকচুয়ালি সিস্টি সার্কাস দশা, এটা কি বলা হচ্ছে, এই সিস্টি সার্কাস চড়াই পোস্টকলেক্স থেকে আস্তে আস্তে সিস্টি সার্কাস দশা দিয়ে তোমার অঙ্কোস্ফিয়ার গঠন দিয়ে দিয়ে তার থেকে তোমার একদম মিজলি পট আর মিজলি বিপ, সেখান থেকে মানুষের দেহে, অর্থাৎ সেখান থেকে কীভাবে তারা বড় হয় ছবির আকারে দেখানো হচ্ছে, বা লাইফ সাইকেলটা তোমরা শব্দ ছকের মাধ্যমেও করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তো এটা ভালো করে রিডিং দিয়ে পড়বে, ঠিক আছে। তা রিডিং দিয়ে যদিও জীবনচক্রটা খুব একটা পড়ে না, তা চলে আসবে এখানে। তাদের অভিযোজন ক্ষমতাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এদের তো দেহে কিউটিকল আবরণ থাকে মানুষের শরীরে, ক্ষুদ্রান্তের গাত্রদেশ থেকে আটকে থেকে দেহে ঝুলতে থাকে। তো অ্যাকচুয়ালি কৃমি হলে যে যা লক্ষণ হয় অ্যাকচুয়ালি সব লক্ষণ এদের দেখা যায়, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সাধারণত ওই যে বললাম সেরিব্রাল সিস্টিসার্কোসিস, অর্থাৎ মানুষের দেহে যারা আক্রমণ করে তা তখন এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সেরিব্রাল সিস্টিসার্কোসিস দেখায়, এবং গোলকৃমির থেকে এদের প্রকোপটা কিন্তু আরও বেশি। মস্তিষ্কের শুষ্ক জালসে এরা প্রবেশ করে যায়, দিয়ে অচৈতন্য হয়ে পড়ে। তা ওই ফিলিক্সমাস বা কার্বন টেট্রাক্লোরাইড বা যেটা হচ্ছে ক্লোরাইড ইথেন বা এই জাতীয় মলিকুল খেলে এরা মারা যায়। এছাড়াও এখন তো নতুন প্রচুর কৃমির ওষুধ এসে গেছে, সেই জন্য তোমাদেরকে আগের দিনকে আমি একটা কথা বলেছিলাম যে রোগ চিকিৎসা বলতে গেলেই যে সাধারণত যেটা বলবে অবশ্যই যে
চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এই কথাটা ইউজ করে। এছাড়াও সাধারণত এইসব ওষুধ খেলে সেরে যায় বা ভালো হয়ে যায়, এই কথাটা পরে ইউজ করবে, কিন্তু তার আগে কিন্তু কখনোই বলবে না নিজেদের। তা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এই জাতীয় কথাগুলো কিন্তু আগে ইউজ করবে। যাই হোক, এখানেতে তোমাদের এর থেকে কৃমির ক্ষেত্রে কী কী রোগ লক্ষণ প্রকাশিত হয় সেটা আগের এতে বলা ছিল, সে একই জিনিস। তো যাই হোক, এরপরেতে আমি চলে আসবো টাইফয়েড। টাইফয়েড তো নিশ্চয়ই জানো জলবাহিত একটা রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েডের ক্ষেত্রে যেটা হয় কি, জল দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে যায়। টাইফয়েড দু প্রকারের হয়, একটা দেখবে প্যারাটাইফয়েড বলা হয়, আর একটা নর্মাল টাইফয়েড বলা হয়। তো বর্ষাকালে সাধারণত টাইফয়েড বেশি দেখা যায়। তা সালমোনেল্লা টাইফি, যেটা ব্যাকটেরিয়া টাইফয়েড রোগ সৃষ্টি করে, তা এক্ষেত্রে তোমরা কিন্তু কেবলমাত্রই কারণ, লক্ষণ আর রোগ লক্ষণ, প্রতিকার, এই ধরনের রোগ নির্ণয় আর রোগ দমন, তো যে যে পয়েন্টসগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলি কিন্তু আলোচনা করবো। আমি শুধু এগুলো একটু বলে নিই শর্ট করে, তোমরা ভালো করে পড়ে নেবে। তো এটাকে অনেক সময় এন্টারিক ফিভারও বলা হয়, আন্তরিক জ্বরও বলে অনেকে। তা টাইফয়েডের সালমোনেলা টাইফি এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 15 দিন, মানে শরীরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরা রোগ লক্ষণ প্রকাশ ঘটায় না। রোগ লক্ষণ যেটা হয় কি না, এদের প্রচণ্ড জ্বর হয়, ল্যাডার টাইপ, মানে মারাত্মকভাবে জ্বর বাড়তে থাকে, ধাপে ধাপে জ্বর বাড়ে, শরীরে র্যাশ বেরোতে পারে, গা হাত পায়ের প্রচণ্ড যন্ত্রণা হয়, জিভা শুষ্ক হয়ে যায় এবং কালচে হয়ে যায়। সেই জন্য দেখবে জিভা দেখে বা ডাক্তারে যখন জিভ দেখে, জিভ থেকে কিন্তু অনেক সময় রোগের লক্ষণ চেনা যায়। আর সময় মতো চিকিৎসা না হলে কিন্তু অন্ত্রে ঘা হয়ে যায় এবং মারাত্মক প্রভাব পড়ে, লিভার, প্লীহা ক্ষতিগ্রস্ত হয়। আর রোগ বিস্তার সাধারণত জলের মাধ্যমে, জল ফুটিয়ে না খেলে বা তোমার পয়ঃ প্রণালী ঠিক না থাকলে বা নলকূপ ঠিকঠাক না থাকলে সেখানে কিন্তু জীবাণুটা মেশে। আর এদের যেটা উইডাল টেস্টের মাধ্যমে জীবাণু সংক্রমণ বোঝা যায়, যেহেতু ব্যাকটেরিয়া ঘটিত সেহেতু ব্লাডের উইডাল টেস্ট করা হয়। রোগ দমন কী করে করবে? অবশ্যই জল ফুটিয়ে খাওয়া, সাধারণত অ্যান্টিব্যাকটেরিয়া, যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ খেতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন, তারপর হচ্ছে তোমার টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ, বা এইসব মলিকুল তো আগে ব্যবহার হতো, ওই জন্যই বললাম যে ডাক্তারদের পরামর্শ নিতে হবে, এটা আগেই বলবো অবশ্যই। এখন বিভিন্ন ধরনের আরও হাইফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, প্রচুর অ্যান্টিবায়োটিক বেরিয়েছে, ঠিক আছে, সেফিক্সিন, তো এই জাতীয় অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু রোগ সেরে যায়। এরপরে যেটা চলে আসবো, তোমাদের নিউমোনিয়া আছে। তা নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাল ঘটিত নিউমোনিয়া হয়, কিন্তু তোমাদের যেটা আলোচনা করা হবে নিউমোনিয়া, অর্থাৎ 11-এ তোমরা ব্যাকটেরিয়া চ্যাপ্টার পড়তে যে পড়েছিলে গ্রিফিথের পরীক্ষা, সেখানে কিন্তু ডিপ্লোকক্কাস নিউমোনি বা নিউমোনিয়া রোগ সম্বন্ধে জেনেছিলেন, বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তো দুটো নিউমোনিয়ার প্যাথোজেন, ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 3 দিন। আর এদের বঙ্কো নিউমোনিয়া হয় একটা, আর একটা হচ্ছে লোবার নিউমোনিয়া। তা লোবার নিউমোনিয়াটা কিন্তু ফুসফুসের লোবিউলে হয় বলে এটাকে বলা হচ্ছে লোবার্স নিউমোনিয়া, ঠিক আছে। আর একটা হয় বঙ্কো নিউমোনিয়া, সেটা হচ্ছে ব্রঙ্কাসে হয় বলে, বা ব্রঙ্কাস বঙ্কিওল ক্ষতিগ্রস্ত হয় বলে নিউমোনিয়া। সাধারণত যেটা হয় থুতু বা কফ বা এক্স রে করলে এদের বোঝা যায়, বা রোগীর ব্যবহৃত বাসন কোষণ থেকে রোগ ছড়াতে পারে, রোগ বিস্তার। আর রোগ লক্ষণ সাধারণত যেটা হবে তোমার জ্বর, মারাত্মক অ্যালভিওলাই ক্ষতিগ্রস্ত হয়, ব্রঙ্কাস ক্ষতিগ্রস্ত হয়, মাথার যন্ত্রণা হবে, শীত ভাব থাকবে, ঠিক আছে। সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। ঠোঁট নীল, যেটা হচ্ছে নখ নীলাভ বর্ণ ধারণ করে। আর রোগ নির্ণয় এক্স রে, স্পুটাম টেস্ট, সিটি স্ক্যান, বঙ্কোথেরাপি বা বঙ্কোস্কোপি করে দেওয়া বোঝা যায়। চিকিৎসা যেটা হয় এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন, যেসব অ্যান্টিবায়োটিক সেগুলো দেওয়া হয়। নেক্সট চলে আসবো কমন কোল্ড। সাধারণত এটা রাইনো ভাইরাসের জন্য হয়ে থাকে, কারণটা হচ্ছে রাইনো ভাইরাস। হাঁচি, শরীরের তাপমাত্রা, হাত পায়ের যন্ত্রণা হয় প্রচণ্ড। সংক্রমণকারী জীবটাই হচ্ছে সাধারণত ডায়ালিয়াসটা নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, বা রাইনো ভাইরাসের জন্য হয়ে থাকে। আর রোগ বিস্তার সাধারণত হাঁচি কাশির মাধ্যমে, থুতু সর্দির মাধ্যমে। সেই জন্য স্পুটাম, মানে যেখানে সেখানে থুতু ফেলা, বা এই ধরনের ভাইরাল ঘটিত রোগ বা ব্যাকটেরিয়াল ঘটিত রোগের ক্ষেত্রে খুব মারাত্মক। 100 ধরনের রাইনো ভাইরাস আছে, ঠিক আছে। তা সব রাইনো ভাইরাসের অন্তর্গতই কিন্তু আমাদের এই করোনা ভাইরাস বা যেগুলো পড়ছে, তো এরা কিন্তু প্রত্যেকেই মানুষের শরীরে কিন্তু রাইনাইটিস বা কমন কোল্ড সৃষ্টি করে। সেই জন্য দেখবে সাধারণত জ্বর সর্দি চলে আসে। ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 1 থেকে 2 দিন।
ঠিক আছে, বা একদিনের মধ্যেই ঘটে যায়, ঠিক আছে। তাই এরকম ইনকিউবেশন পিরিয়ড সঠিকভাবে বলা যায় না। রোগ লক্ষণ হাঁচি, কাশি, জল মানে চোখ দিয়ে জল পড়া, হাত পায়ের যন্ত্রণা, খেতে মানে অনিচ্ছা, জিভের স্বাদ থাকবে না, বিস্বাদ লাগবে, ঠিক আছে। নাজা গহ্বর, ল্যারিংস, সাধারণত শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, ব্রঙ্কাস ব্রঙ্কিওল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে। রোগ নির্ণয় সাধারণত ডব্লিউবিসি কাউন্ট দেখে ধরা যায়, অ্যান্টিবায়োটিক টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, সিরাম কালচার, ঠিক আছে, এই ধরনের টেস্ট করে। তা তোমাদের তো এখন বিভিন্ন ধরনের টেস্টের নাম জেনেই গেছে কোভিড-19 হওয়ার জন্য এই ধরনের টেস্টগুলি করা হয়। নাহলে এলিজা টেস্ট করা হয়, অ্যান্টিবডি থেরাপি যেটা টেস্ট করা হয়। আর রোগ নিয়ন্ত্রণ সাধারণত মুখ ঢেকে রাখা, ঠিক আছে, আর হলে সাধারণত 3 থেকে 7 দিন যেটা বাইরে না বেরোনো, হাঁচি যেটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হবে। আর যদি বাড়াবাড়ি হয় তখন অ্যান্টিবায়োটিক খেয়ে সাধারণত কিছুটা রোগ দমন করা যেতে পারে। এর সব থেকে ভালো হচ্ছে সুস্থ থাকা, ঠিক আছে, ঠান্ডা না লাগানো, উষ্ণ গরম জলে স্নান করা, শাকসবজি খাওয়া, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, এগুলি। আচ্ছা, নেক্সট চলে আসবো আমাশয় রোগ, যেটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার জন্য হয়ে থাকে। তো এদেরও রোগ বিস্তার সাধারণত সিস্ট দশা মানুষের রোগ বিস্তার করে। অ্যান্টামিবা সিস্ট দশা সাধারণত মানুষের মলের মাধ্যমে, যখন মানুষ মল ত্যাগ করে তখন কী করে, এই প্রোটোজোয়াটা মানুষের মলের মাধ্যমে দেহের বাইরে চলে আসে এবং জলের সাথে মিশে যায়। তাই যেসব সবজি টবজি খাওয়া হয়, অসিদ্ধ খাবার, তার মাধ্যমে আবার কিন্তু মানুষের শরীরে প্রবেশ করে যায়। ইনকিউবেশন সাধারণত 5 দিন। এদের সিস্ট দশাটাই মানুষের শরীরে প্রবেশ করে। তোমাদের সিস্ট দশার ছবি একটা দেখানো আছে, দেখবে। রোগ লক্ষণ কী হয়, সাধারণত মলের সাথে আমাশয় অর্থাৎ মিউকাস স্ফুরিত হয়, এবং অনেক সময় মিউকাসের সঙ্গে কিন্তু রক্তও থাকতে পারে। পেটের যন্ত্রণা হবে, সিস্ট বেরিয়ে আসবে মলের সাথে, ঠিক আছে, বারবার পায়খানা পাওয়া, তলপেটে যন্ত্রণা হওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। সাধারণত স্টুল টেস্ট করেই এদের প্রোটোজোয়াগুলোকে দেখতে পাওয়া যায়। আর এদের তো একটাই ওষুধ হয়, ঠিক আছে, মেট্রোজিল, নাম নিশ্চয়ই শুনেছ, টিনিডাজল বা মেট্রোজিল বা এমিটিন জাতীয় ওষুধ খেলেই সেরে যায়। আর রোগ প্রতিরোধ সাধারণত জল ফুটিয়ে খাওয়া, শাকসবজি ফ্রেশ করে খাওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি। আর একটা হয় দাঁত, এটাকে রিং ওয়ার্ম বলা হয়। অ্যাকচুয়ালি রিং আকৃতির হয় বলে এদেরকে নাম দেওয়া হয়েছে রিং ওয়ার্ম। ওয়ার্ম মিনস কৃমি। অ্যাকচুয়ালি এটা কৃমি ঘটিত রোগ নয়, অ্যাকচুয়ালি এটা ছত্রাক ঘটিত রোগ। সাধারণত অনেক জায়গায় রিং ওয়ার্ম হয়, যেটাকে এক কথায় দাঁত বলি। সাধারণত অনেকের মাথায় দাঁত হয়, তাই তোমাদের প্যাথোজেনগুলোর নাম দেওয়া আছে, দেখবে। এটারও নাম টিনিয়া। অ্যাকচুয়ালি টিনিয়া ছত্রাকের জন্য ঘটে এটা। টিনিয়া কর্পোরিস, যেটা হচ্ছে দেহের ছত্রাক। টিনিয়া বারবার, যেটা দাড়ি, ঠিক আছে। এছাড়াও হয় পায়ের ছত্রাক হয়, মাথার তালুতে হয়, কুচকি হতে পারে। সাধারণত দেখবে মেস বা যারা হোস্টেল লাইফ লিড করে সেখানে একজনের হয়ে গেলে বাকি সবাই ছড়িয়ে যায়। সাধারণত আক্রান্ত ব্যক্তির দেহে যেসব স্থানেতে এটা ঘটে সেখানে চুলকালে সেখান থেকে রসের মাধ্যমে ছত্রাকটা যা সাধারণত গামছা বা অন্যান্য কাপড় জামার মাধ্যমে অন্য শরীরে চলে যেতে পারে। সেই জন্য হাইজিনিক থাকাটা খুব বাধ্যতামূলক এক্ষেত্রে। আর এক্ষেত্রে যেটা জানা যায় সেটা কেউইচ পরীক্ষা দেওয়া বা স্কিন কালচার বা স্কিন বায়োপসি করে টেস্ট করে নির্ণয় করা হয়। ওষুধ একটাই, কিটোকোনা জল জাতীয় যেসব মলম আছে, স্যালিসিলিক অ্যাসিড, আমরা নাম শুনে থাকি স্যালিসিলিক অ্যাসিড, মানে অ্যাকচুয়ালি স্যালিকলে থাকে। আর কিটোকোনা জল সাধারণত যেগুলো তোমার টিভিতে অ্যাড ফ্যাড দেয়, ক্রোমেট্রিজল, এইসব লাগালেই সেরে যায়। কিন্তু বেশি বাড়লে তখন কিন্তু ডাক্তারি করতে হয়, অনেক সময় ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, কারণ চুল উঠে যায়, অনেক সময় দাড়ি উঠে যায়। তা সেই জন্য কন্টিনিউয়াসলি সাবান মাখা, ঠিক আছে, বা পরিষ্কার রাখা, দেহ পরিষ্কার রাখা, তেল শ্যাম্পু ইউজ করা, এগুলো করলেই কিন্তু সাধারণত ঘটে না। আর সাধারণত যখন হয় তখন একটি ফোরকোনার মতন হয়, সেটা চুলকালেই কিন্তু আস্তে আস্তে করে চারদিকে গোল আকারে ছড়িয়ে পড়ে। তা সেই জন্যই এটাকে বলা হয়েছে রিং ওয়ার্ম। তা তোমাদের আমি আজকে এখান পর্যন্তই রাখবো, এবং এর পরের দিনকে সাধারণত তোমাদের কয়েকটি বিশেষ জায়গা আলোচনা আছে। এইডস, ক্যান্সার আর ড্রাগস, এই তিনটে হলেই তোমাদের সাধারণত এখানটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাগুলো শুধু কেবলমাত্র রোগ লক্ষণ কোন পরীক্ষার দ্বারা নির্ণয় করা হয় আর জীবাণুর নাম, এইগুলো ভালো করে রেডি করবে। এই আজকে যেগুলো পড়ালাম, তাহলে তোমাদের এখানটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এখান পর্যন্ত দেওয়া রইল। কিন্তু আমি বারবার বলছি রেডি করো,
প্রবলেম হলে জানাও, আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, কোশ্চেন হয়তো রেডি করো, নাহলে কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে?